আমার আম্মা জোর করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গেছে স্কুলে। আমি জানতাম নাকি আমরা যে এই দিন দেখতে হবে ওদের। মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের কাতারে আরও 2 শিক্ষার্থী। 5 জনের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। হতাহতের তালিকা দিল স্কুল কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসায় প্রাণান্তকর চেষ্টা সহায়তা করছে চীন ভারতের টিমও। 3 দিন পর সাংবাদিকদের ঘটনাস্থল ঘুরে দেখালো সেনাবাহিনী। হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক। সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রস্তাব অনুমোদন গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে জানাতে হবে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে নিহত 5 জনের মরদেহ। এরপরই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা সিএমএইচ হাসপাতাল মর্গ থেকে আদরের সন্তানদের মৃতদেহ বুঝে নেন স্বজনেরা। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 42 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবশেষে ওরা বাড়ি ফিরল, বুঝেও নিলেন স্বজনরা। তবে প্রিয়জনদের কাছে পাওয়ার আনন্দ নয়, আছে আর্তনাদ, কষ্ট আর সন্তান হারানোর বেদনা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন পোড়া মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষা করা হয়। পরিচয় শনাক্তের পর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে 5 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার মধ্যে রয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া। আমার আম্মা জোর করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গেছে স্কুলে। আমি জানতাম নাকি আমরা যে এই দিন দেখতে হবে ওদের। দোয়া করবেন সবাই দোয়া করবেন। আপনি একটা লক্কর ঝক্কর একটা বিমান ছেড়ে দিলেন, একটা গাড়ি ছেড়ে দিলেন, সেটা যে দুর্ঘটনা তো ঘটবেই। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 6 জনের অবস্থা গুরুতর। হাসপাতালে পরিচালক জানিয়েছেন আহতদের সব খরচ বহন করবে সরকার। গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। তিনি জানান, দগ্ধদের জন্য রক্তের আর প্রয়োজন নেই, দরকার নেই স্কিন ডোনেশনেরও। ব্লাডের কোনো প্রয়োজন নাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। বৃহস্পতিবার মাহতাব এবং মাহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এছাড়া ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে যাওয়া 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে, যদিও নিহতের মোট সংখ্যা নিয়ে আইএসপিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে তথ্যে ভিন্নতা রয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ভাইরাল হয় মাহতাবের ভিডিওটি, যা দেখে আটকে ওঠেন অনেকে। পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল 7ম শ্রেণীর এই শিক্ষার্থীকে। বৃহস্পতিবার দুপুরে দুঃসংবাদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, জানায় মাহতাব আর নেই। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে, বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা 3 জন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল। সন্ধ্যার আগে আরও একটি দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। মাহতাবের মতো নির্মম পৃথিবীকে বিদায় বলেছে মাহিয়াও।
বৃহস্পতিবার দুজন নিয়ে মোট নিহতের সংখ্যা কত দাঁড়ালো এ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে যে কমিটি গঠন করা হয়েছে তাদের তথ্যও পাওয়া যায়নি সম্পূর্ণ চিত্র। বিষয়গুলো পর্যালোচনা করে নতুন করে 2 শিক্ষার্থীর মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে, দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে স্কুল শাখার বাংলা ভার্সনের 3য় শ্রেণীর 9 জন, 4র্থ শ্রেণীর 1 জন, ইংরেজি ভার্সনের 2য় শ্রেণীর 1 জন, 6ষ্ঠ শ্রেণীর 2 জন, 7ম শ্রেণীর 4 জন ও 8ম শ্রেণীর 1 জন। এছাড়াও 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক নিহত হয়। তখন তাদের তথ্যে মোট নিহত 22। এছাড়াও 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজের খবরও জানায় স্কুল কর্তৃপক্ষ। বলা হয়, নিহত ও নিখোঁজের তালিকা হালনাগাদের কাজ চলমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারাও সবাই জানেন, মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতের সংখ্যা 30। পরে বিকেলে আরেক বিবৃতিতে জানানো হয় সংখ্যাটা 31। তবে মঙ্গলবারই আইএসপিআর জানিয়েছিল এই ঘটনায় প্রাণ হারিয়েছে 31 জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আহতদের চিকিৎসায় প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। তাদের সহায়তায় কাজ করছে ভারত এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিম। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের 3 ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এদিকে ভারতের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আহতদের চিকিৎসার ব্যাপারে জরুরি বৈঠক করেছে, যাতে জুমে যোগ দেয় বিশেষজ্ঞ দলও। এদিকে এই ঘটনায় স্কুলের সাথে যোগাযোগ করে আহত নিহতদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা করার কথা জানিয়েছে সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বৃহস্পতিবার সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় সেনাবাহিনী। সেদিনে সেই ভয়াবহতার বর্ণনা দেন সেনা সদস্যরা। বলেন, সেনাবাহিনীর উদ্ধার অভিযানে সহায়তা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তের ঘটনায় ছড়িয়ে পড়া ফিউয়েল থেকে বিস্ফোরণের শঙ্কায় সবাইকে দূরে সতর্ক থাকতে বলা হয়েছে। ভয়ানক এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন। পুড়ে যাওয়া ক্লাসরুম আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ দেখে বুক যেন ভারী হয়ে ওঠে। এ ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে সীমিত রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ। দুপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঘটনাস্থল পরিদর্শন করে যমুনা টেলিভিশন সহ কয়েকটি গণমাধ্যম। দেখা যায়, বিমানটির পাখা ভবনের মাঠ স্পর্শ করে ভবনের ভেতরে গিয়ে আঘাত করে। সামনে থাকা নারকেল গাছকেও উপড়ে নিয়ে যায় FT-7 BGI বিমান। তারপর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনের বিভিন্ন ক্লাসরুম। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনা সদস্যরা 150-রও বেশি হতাহত শিক্ষার্থীকে উদ্ধার করে। আনুমানিক ওই বিল্ডিং থেকে 150 থেকে 200 ব্যক্তিকে আমরা উদ্ধার করি আহত অবস্থায়। যারা মারা গিয়েছেন বা নিহত হয়েছেন তাদের সংখ্যাটা ওই মুহূর্ত এবং হাসপাতাল মিলে যেটা সংখ্যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিডিয়াতে, ওইটাই। তিনি জানান, বিমানের জ্বালানি থেকে ফের বিস্ফোরণের ঝুঁকি বিবেচনা করে ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। এই যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম দাহ্য তেল ছিল, যেটা থেকে বিমানের জ্বালানি ছিল, যেটা থেকে আরেকটি বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। যার কারণে আমরা এখানকার স্কুলের ছাত্রছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি। উদ্ধার কাজে অংশ নেয়া 25 সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে 11 জন এখনও চিকিৎসাধীন। উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে CMH ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় যুবদল নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অপকর্মের কারণে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, তবে তাকে শারীরিকভাবে হেনস্থা না করায় ধন্যবাদ জানান আদালত। এদিকে অবৈধভাবে প্লট গ্রহণ সহ খায়রুল হকের বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মাত্র 7.5 মাস প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক। হাইকোর্টে বিচার করেছেন প্রায় 1 যুগ। তবে এবার তিনি নিজেই বিচারের মুখোমুখি। দেশের প্রথম কোনো প্রধান বিচারপতি হত্যা মামলায় কাঠগড়ায়। গত বছরের 18 জুলাই যাত্রাবাড়ি পুলিশ বক্স এলাকায় নিহত হন যুবদল নেতা আব্দুল কাইয়ুম। সেই মামলায় 44 নম্বর আসামি তিনি। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর রাতে তোলা হয় সিএমএম কোর্টে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। রিমান্ডের আবেদন না করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারতো না। উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। নির্দেশ দিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়ায় সমালোচিত খায়রুল হক। আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করেন। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী। মাননীয় আদালত সমাপ্তি বক্তব্যে বলেছেন তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে সাবেক এই প্রধান বিচারপতির অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি আরও অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তার তদন্ত করছে দুদক। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল 11টায় দিয়াবাড়ি তারাটেক মসজিদ এলাকায় যান তিনি। এরপর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, এই ঘটনায় সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, স্বজনহারা পরিবারের পাশে থাকবে বিএনপি, আশ্বাস দেন তিনি। শিগগিরই হতাহতের তালিকা করে নিখোঁজদের খুঁজে বের করার অনুরোধ জানানো হয়। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। নির্বাচনের আগে সব বিচার শেষ হওয়া সম্ভব নয়, তবে অন্তত 2-4 জন শীর্ষ অপরাধীর শাস্তি নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সিলেটে জামায়াতের উদ্যোগে গণ-অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণে দোয়া মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় আমির আরও বলেন, যে দল দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি থেকে নিজেদের কর্মীদের সামাল দিতে পারে না, তাদের হাতে একটি মানুষও নিরাপদ নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তাদের প্রথম কাজ হবে শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, পাশাপাশি মর্যাদার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক স্থাপন এবং দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত দেশ গঠনের আশাও প্রকাশ করেন তিনি। তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। চাঁদাবাজি এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জের সমাবেশে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি। যেখানেই বিচার বহির্ভূত হত্যা হবে তার প্রতিবাদ জানাবে এনসিপি। জুলাই পদযাত্রা 24তম দিনে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয় দলটির পদযাত্রা। পরে টাউন হল মোড়ে সমাবেশ করেন এনসিপির নেতারা। জেলার শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল সমাবেশটি, কিন্তু জেলা প্রশাসকের অনুমতি না মেলায়
পরিবর্তন করতে হয় জায়গা। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সার্কিট হাউসে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতারা। পরে কাউতলী এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। এ সময় সারা দেশেই এনসিপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর 5ই আগস্টের আগেই জুলাই সনদের দাবি উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এরপরে আপনার নিজামাটি স্বাধীনের শাসন কবল হয়েছে। এনসিপির কর্মীরা কর্মীর দিকে চোখ তুলে তাকালেন না। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি কথা জানান। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা বলেছেন, এই আইন কার্যকর হলে গ্রেপ্তার এবং আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে যাবে। কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। স্থানীয় সরকারের ধারণাই হচ্ছে সামাজিকভাবে সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিই হবেন নির্বাচিত জনপ্রতিনিধি। রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি কতটা গ্রহণযোগ্য স্থানীয় সরকারে তা অবান্তর, দরকার তার সামাজিক গ্রহণযোগ্যতা। কিন্তু 2015 সালে একক সিদ্ধান্তের জোরে আইন সংশোধন করে আওয়ামী লীগ। সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের। তবে অধিকাংশ রাজনৈতিক দলই এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয় প্রতীক বাতিলের বিধানে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, রাজনৈতিক দলগুলো চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে ভোট হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। আইন উপদেষ্টা বলেন, দলীয়করণ করতেই স্থানীয় সরকার নির্বাচনের আইনগত পরিবর্তন করেছিল বিগত সরকার। বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন থেকে দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না। এদিকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা জানান, কাউকে গ্রেফতারের 12 ঘন্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার মরদেহ কুমিল্লার দেবীদারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উখাড়ি ভূঁইয়া বাড়িতে পৌঁছায় মাহতাবের মরদেহ। এক নজর দেখতে ভিড় জমায় পাড়া প্রতিবেশীরা। শোক আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সবাই স্মরণ করেন জীবিত অবস্থায় কেমন ছিল 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব। সবারই কামনা এমন মৃত্যু যেন কারোর না হয়। পরে বাদ এশা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। ও আমার উল্টা বলে, বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। আমাদের ভাইদের একসাথে হওয়ার মতো আনন্দ আমার মাঝে আর নাই। আমার মাহতাবের স্মৃতিগুলো আজও ভাবলে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে,
যেটা আসলে আমাদের কাছে আসলে মানে মাইনা নিতে পারতেছি না আর কি। আমরা খুবই দুঃখজনক, খুবই দুঃখ প্রকাশ করতেছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছেন চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনের মেডিকেল টিম। ঢাকার চীনা দূতাবাস এই তথ্য জানিয়েছে। চীনা দূতাবাস আরও জানায়, চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছালে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক। গত বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসার সেবা দিতে 3 সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। এই ছিল আমাদের আজকের যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।